এই কাহিনী এমন একজন ব্যক্তির যার জীবনে সব জিনিসের অভাব ছিল। ছোটবেলায় তার জন্য স্বপ্ন দেখাও অনেক বড় ব্যাপার ছিল, কিন্তু তার জীবনে এমন একজন বন্ধু আসে যে তার জীবনকে পুরো বদলে দেয়। শুরুতে একজন বুড়ি মহিলাকে দেখানো হয়, যে আজ ৩০ বছর পরে প্রথমবার তার ছেলের কাছে কল করে। তার ছেলের নাম সেলভাতোর দেভিতা, যে অনেক বড় একজন ফিল্ম ডাইরেক্টর। আসলে সে বিগত ৩০ বছর তার বাড়ি যায়নি, আর আজ তার গার্লফ্রেন্ড কল রিসিভ করে। সেলভাতোরের মা বলে, যখনই সেলভাতোর বাড়ি আসবে তাকে বলো এলফ্রেডো এই দুনিয়ায় নেই। রাতে যখন সেলভাতোর ঘরে আসে তখন তার গার্লফ্রেন্ড তাকে বলে, আজ তোমার মায়ের কল এসেছিল, সে বলেছে যে এলফ্রেডো মারা গেছে। এটা শুনে সেলভাতোর দুঃখ পায়। তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করে, এলফ্রেডো কে ছিল? কিন্তু সে তার কোনো কথার জবাব দেয় না। রাতভর তার ঘুম আসে না। এরপর সে তার অতীতের জীবনে হারিয়ে যায়। যখন সে মাত্র ৮ বছরের বাচ্চা ছিল, তার নিকনেম টোটো, যে ছিছলিতে তার ছোট বোন এবং তার মায়ের সঙ্গে থাকত। এটা সেই সময় ছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল শেষ হয়েছে। টোটোর বাবা এই যুদ্ধে শহীদ হয়ে গেছিল, আর এজন্য তার পরিবারের সব দায়িত্ব তার মায়ের ওপরে ছিল। টোটো একজন বুদ্ধিমান ছেলে। সে প্রতিদিন সকালে স্কুলে যায়। এরপর সে টাউনের চার্চে ফাদারের সাহায্যও করে। এখানকার যে ফাদার ছিল, সে টাউনের একমাত্র সিনেমা হলে সব মুভি রিলিজ হওয়ার আগে যায় এবং পুরো মুভি দেখে, যাতে মুভিতে কোনো বাজে দৃশ্য থাকলে সেটা মুছে দেওয়া যায়। সে চায় না মুভিতে এমন কোনো দৃশ্য থাকে। এরপর যখন মুভিতে কোনো খারাপ দৃশ্য থাকে তখন সে 1টা ঘণ্টা বাজায়। ওপরে প্রজেকশনিস্ট থাকে যার নাম এলফ্রেডো। সে দৃশ্যটি মুভি থেকে বাদ দেয়। ছোট টোটো তার বাবার সঙ্গে এখানে আসে আর চুপ করে এই মুভিগুলো দেখে। সে মুভির প্রতি অনেক আকর্ষিত, কিন্তু এই বিষয়টা সে কাউকে বলতে পারে না। শহরের সাধারণ জনগণ যখন মুভি দেখতে আসে তখন তারা মুভিতে কোনো বাজে দৃশ্য দেখতে পায় না, এজন্য তারা হতাশ হয়ে যায়। চার্চের ফাদারের জন্য বাজে দৃশ্য মুভি থেকে কেটে দেয়, কারণ সে মনে করে এমন মুভি সমাজের ওপরে বাজে প্রভাব ফেলে। আর বাচ্চা টোটো, যে মুভির প্রতি অনেক আকর্ষিত হয়ে গেছে, এজন্য সে পরের দিন এলফ্রেডোর কাছে যায়, যে মুভির বাজে দৃশ্যগুলো মুভি থেকে কাটছিল। তখন টোটো বলে, এই মুভির কাটা দৃশ্যগুলো আমি আমার সঙ্গে রাখব, এমনিতেই তো আপনি এগুলো ফেলে দেবেন। কিন্তু এলফ্রেডো মানা করে দেয়। সে তাকে এখান থেকে যেতে বলে। টোটো আবারও তার বাড়ি ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই যে টোটো এই মুভির কিছু কাটা দৃশ্য তার সঙ্গে করে নিয়ে এসেছে, যেগুলো সে দেখছিল। পরের দিন টোটো তার বন্ধুদের সাথে মুভি দেখতে যায়। তারা সবাই অনেক এনজয় করছিল, কিন্তু শহরের বড় মানুষগুলো মুভি তেমন এনজয় করে না, কারণ মুভিতে থাকা বাজে দৃশ্যগুলো কাটা হয়েছে। টোটো যখন মুভি দেখে বাইরে আসে তখন দেখে তার মা বাইরে দাঁড়িয়ে আছে, যে অনেক রেগে ছিল, কারণ সে টোটোকে টাকা দিয়ে বাড়ির জিনিসপত্র আনতে বলেছিল, আর এই টাকা দিয়ে সে মুভি দেখেছে। এজন্য তার মা তাকে সেখানে মারতে শুরু করে। তখন এলফ্রেডো বাইরে এসে তাদের কাছে যায় আর টিকিটের টাকা আবারও ফিরিয়ে দেয়। আসলে তার টোটোর ওপরে দয়া এসে যায়, আর এলফ্রেডো যাওয়ার সময় টোটোকে হাসতে হাসতে বিদায় দেয়। পরের দিন আমরা ছোট টোটোকে দেখতে পাই যে ফাদারের সঙ্গে কোথা থেকে আসছিল। তখন এলফ্রেডো সাইকেল নিয়ে সেখান থেকে যাচ্ছিল। সেটা দেখে টোটো তার পায়ে ব্যথা হওয়ার নাটক করে, আর এটা এলফ্রেডো বুঝে যায়। তবুও এলফ্রেডো তাকে লিফট দিয়ে দেয়। তারা যখন যাচ্ছিল তখন ছোট টোটো এলফ্রেডোকে বলে, তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? তখন এলফ্রেডো বলে, তুমি এখনো অনেক ছোট, আর বন্ধুত্ব করার জন্য আমার কাছে আর বয়স নেই। এরপর সে টোটোকে তার বাড়ি নিয়ে আসে। তখন আমরা দেখতে পাই বাড়িতে টোটোর বাক্সে আগুন লেগে যায়, যেটা তার মা নেভাচ্ছিল। তখন এলফ্রেডো দেখে বাক্সের ভেতরে সেই কাটা মুভির অংশ ছিল, যেটা সে টোটোকে দিতে নিষেধ করেছিল। এলফ্রেডো বুঝতে পারে তার পারমিশন ছাড়া টোটো মুভির কাটা অংশ তার সাথে করে নিয়ে এসেছিল। মুভির কাটা অংশের সাথে তার বাবার ছবিও ছিল, যেটা পুড়ে গেছে।
এই বিষয়ে টোটোর মা অনেক রেগে যায় এবং সে টোটোকে মারতে শুরু করে, কারণ টোটোর বাবার একটি মাত্র ছবি তার কাছে ছিল। সে এলফ্রেডোকে বলে, তুমি একে সিনেমাঘর থেকে দূরে রাখো। এই মুভির কাটা অংশের জন্য আমার স্বামীর যে একটি মাত্র ছবি ছিল সেটা পুড়ে গেছে। বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারত। এলফ্রেডো সেখান থেকে চলে যায়। পরের দিন টোটো আবারও তার বন্ধুদের সঙ্গে মুভি দেখতে যায়। আসলে মুভির প্রতি তার অনেক ভালোবাসা হয়ে গেছিল। মুভি শেষ হওয়ার পর সে এলফ্রেডোকে বলে, আমি প্রজেকশন রুমে আসতে চাই। তখন এলফ্রেডো মানা করে দেয়, কারণ সে তার মায়ের কাছে ওয়াদা করেছিল। টোটো অনেক নিরাশ হয়ে যায়। তখন সে দেখে এলফ্রেডোর স্ত্রী প্রজেকশন রুমে তার জন্য খাবার নিয়ে যাচ্ছে। সে তাকে থামিয়ে তার কাছ থেকে খাবার নেয় আর নিজে প্রজেকশন রুমে যায়। আর সে মিথ্যা বলে যে, আপনার স্ত্রী আমাকে খাবার দিয়ে ওপরে পাঠিয়েছে। এলফ্রেডোর টোটোর প্রতি দয়া আসে আর সে তার মিথ্যাটা বুঝতে পারে। এলফ্রেডো তাকে বলে, যখন আমার বয়স 10 বছর তখন থেকে আমি মুভি প্রজেকশনিস্ট হিসেবে কাজ করছি। টোটো বলে, আমিও আপনার মতো মুভি প্রজেকশনিস্ট হিসেবে কাজ করতে চাই। এলফ্রেডো বলে, তুমি এর থেকে ভালো কাজ করবে। এটা কোনো ভালো কাজ নয়। এই কাজে কোনো ছুটি পাওয়া যায় না। এই কাজে কোনো উৎসবও পালন করার সময় পাওয়া যায় না। আমার তো এটাও মনে নেই আমি সর্বশেষ কবে পরিবারের সাথে মিলে উৎসব পালন করেছি। এরপর সে কিছু সময়ের জন্য এখান থেকে বাইরে যায়। তখন টোটো মেশিনগুলোর সেটিং কমাতে বাড়াতে শুরু করে। এর জন্য সেখানকার প্রজেকশন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এলফ্রেডো তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য আমার চাকরি চলে যাবে। টোটো সেখান থেকে চলে যায়। পরের দিন টোটোর পরীক্ষা ছিল। তখন তাদের প্রিন্সিপাল সেখানে আসে। তখন প্রিন্সিপাল সব বাচ্চাদের বলে, কিছু মধ্যবয়সী লোক তোমাদের সঙ্গে পরীক্ষা দেবে, যারা কোনো কারণে ছোটবেলায় পরীক্ষা দিতে পারেনি। এরপর কিছু মানুষ তাদের ক্লাসরুমে আসে। এদের মধ্যে এলফ্রেডো ছিল। টোটো তাকে দেখে অবাক হয়ে যায়। যখন এলফ্রেডোর কাছে প্রশ্ন দেওয়া হয় তখন সে কোনো প্রশ্নের উত্তর পারে না। সে তার সাথে বসা বাচ্চাটির উত্তর কপি করতে চায়, কিন্তু সে তাকে কোনো উত্তর বলে না। তখন সে টোটোর কাছে সাহায্য চায়। টোটো বলে, আমি উত্তর তখনই বলবো যখন আপনি আমাকে প্রজেক্টর চালানো শেখাবেন। এলফ্রেডো তার কথা বাধ্য হয়ে মেনে নেয়। এরপর টোটো সব প্রশ্নের উত্তর একটা কাগজে লিখে দিয়ে দেয়। এরপর আমরা তাদেরকে সেই প্রজেক্টর রুমে দেখতে পাই, যেখানে এলফ্রেডো টোটোকে প্রজেক্টর চালানো শেখায়। এতে টোটো অনেক খুশি হয়। টোটো অনেক খুশির সঙ্গে মেশিন অপারেটিংয়ের কাজ শেখে। খুবই তাড়াতাড়ি তাদের সিনেমাঘরে একটা বড় মুভি আসে, যেটা দেখার জন্য অনেক লোক সেখানে আসে। অনেক ভিড় হওয়ার কারণে এলফ্রেডো অনেক লোককে বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু তারা সবাই সেখানে দাঁড়িয়েছিল। তারাও সবাই মুভি দেখতে চায়। এজন্য এলফ্রেডো প্রজেক্টর রুমের প্রজেক্টরটিকে একটা রিফ্লেক্টরের মধ্যে বাইরে ফোকাস করে দেয়। তখন বাইরের দেয়ালে মুভি চলা শুরু হয়ে যায়। টোটো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। সেও নিচে চলে যায়। আর যেহেতু এলফ্রেডো প্রজেক্টরের পাওয়ার বাড়িয়েছিল, এজন্য এখানে আগুন লেগে যায়। সে আগুনে ফেসে যায়। সবাই পালানো শুরু করে দেয়। টোটো তাকে বাঁচানোর জন্যে ওপরে আসে। তাকে সাহায্য করার জন্যে আশপাশে কেউ ছিল না। তখন এলফ্রেডো অজ্ঞান হয়ে যায়। এজন্য সে তাকে সাহায্য করার জন্যে নিজেই যায় আর কোনোভাবে তাকে টেনে নিচে নিয়ে আসে। এরপর এলফ্রেডোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টাউনের সব লোক সিনেমাঘর পুড়ে যাওয়ার জন্য হতাশ হয়ে যায়, কারণ পুরো টাউনে একটাই সিনেমাঘর ছিল। এখানে ফাদারও ছিল। সে বলে, দ্রুত আমরা এটাকে পুনরায় প্রতিষ্ঠা করব। যেহেতু এটা পুরোপুরি জ্বলে গেছে, তাই এটার মালিক এটাকে কম দামে বিক্রি করে দেয়, যেটা একটা ইনভেস্টর কিনে নেয়। এতে ফাদার নিজেও সামিল ছিল। এরপর সিনেমাঘরটিকে পুনরায় ঠিক করা হয় আর এখানে মুভি চলা শুরু হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল যে তাদের কাছে কোনো প্রজেকশনিস্ট ছিল না। এলফ্রেডো হাসপাতালে ছিল। ফাদার বলে যে টোটো খুবই ভালোভাবে জানে কিভাবে মেশিন অপারেট করা হয়। এরপর বাচ্চা টোটোকে মুভি প্রজেকশনিস্ট বানিয়ে দেয়া হয়। সে তার কাজ সুন্দরভাবে করে। একই সাথে মুভি থেকে কোনো খারাপ দৃশ্য বের করা হয় না,
যেহেতু চার্চের ফাদার এটার সঙ্গে একজন ভাগীদার, তাই সে চায় না মানুষ মুভি দেখে হতাশ হোক। সে চায় বহু মানুষ মুভি দেখার জন্য আসুক। অন্যদিকে আমরা দেখি যে আগুনে পুড়ে যাওয়ার কারণে এলফ্রেডোর চোখ চলে গেছে। টোটোকে দেখার জন্য সে প্রজেকশন রুমে আসে। টোটো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে এলফ্রেডোকে জড়িয়ে ধরে। আসলে এলফ্রেডো চাইতো না যে টোটো একজন মুভি প্রজেকশনিস্ট হোক, কারণ সে চাইতো টোটো বড় কোনো কাজ করুক। আর এখন হয়তো এটাই তার কপালে ছিল। বেশ অনেক বছর কেটে যায়, আর টোটো এখন বড় হয়ে গেছে। আজও এলফ্রেডো তাকে দেখার জন্য আসে। একই সাথে টোটো এখন কলেজে পড়ে। তার মুভি বানানোর অনেক শখ ছিল। তার কাছে একটা ক্যামেরা ছিল। এটা দিয়ে সে আশপাশের জিনিসপত্র রেকর্ড করে। তার নজর একটা মেয়ের দিকে যায়, যার নাম এলিনা ছিল। সে তার কলেজে পড়ে, আর প্রথম নজরেই তাকে ভালোবেসে ফেলে। কিন্তু সে তার সঙ্গে কথা বলে না। এই কথাটি সে এলফ্রেডোকে বলে। এলফ্রেডো তাকে বলে, তুমি হাজারো মুভি দেখে ফেলেছ, তুমি তাকে কোনো ফিল্মি স্টাইলে প্রপোজ করো। এরপর সে তাকে একটা মুভির দৃশ্যের কথা বলে, আর তারা দুজনে হাসে। পরের দিন সকালে আরও একবার টোটো এলিনাকে দেখে। সে দৌড়ে তার কাছে যায়, কিন্তু মনের কথা বলতে পারে না। টোটো এলফ্রেডোকে বলে, আমি এলিনার সঙ্গে দেখা করেছি, কিন্তু কিছু বলতে পারিনি। এলফ্রেডো তাকে বলে, একটা মুভিতে হিরো হিরোইনকে ইমপ্রেস করার জন্য লাগাতার ১০০ দিন তার জানালার বাইরে দাঁড়িয়েছিল। এতে হিরোইন ইমপ্রেস হয়ে যায়। তোমাকেও এমন কিছু একটা করতে হবে। পরের দিন টোটো এবং এলফ্রেডো চার্চে যায়। সেখানে সে দেখে এলিনাও চার্চে এসেছে। সে কনফেশন রুমের দিকে যাচ্ছিল। টোটো কথাটি এলফ্রেডোকে বলে, আর এলফ্রেডো চার্চের ফাদারকে তার কাছে ডেকে কথায় ভুলিয়ে রাখে। আর এই সুযোগ কাজে লাগিয়ে টোটো কনফেশন রুমের কেবিনের ভেতরে চলে যায়। আর এলিনা যখন কনফেশন কেবিন থেকে বাইরে আসে, টোটো তার ভালোবাসার কথা তাকে বলে। এলিনা তাকে বলে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু এই সময় আমি তোমার সঙ্গে রিলেশনশিপে যাওয়ার জন্য প্রস্তুত নই। টোটো তখন এলফ্রেডোর কথা মনে করে। সে বলে, ঠিক আছে, যতক্ষণ তুমি আমার ভালোবাসা গ্রহণ না করবে, ততক্ষণ আমি প্রতিদিন কাজের পর তোমার জানালার বাইরে দাঁড়িয়ে থাকব। আর তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ করতে চাও, তাহলে প্রতিদিন তোমার ঘরের দরজা খোলা রাখবে। এরপর থেকে কাজের শেষে প্রতিদিন সে এলিনার জানালার বাইরে দাঁড়িয়ে থাকে। বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু এলিনা দরজা খোলে না। আর এখন দিন, সপ্তাহে, সপ্তাহ মাসে, আর এভাবে করতে করতে ১ বছর হয়ে যায়। আসলে এলিনা সবসময় জানালার পেছন থেকে তাকে দেখে, কিন্তু তার কখনো সাহস হয়নি যে সে জানালা খুলবে। তখন টোটো হতাশ হয়ে যায়। সেভাবে এলিনা কখনো তার ভালোবাসা গ্রহণ করবে না। এজন্য সে তার জানালার পাশে যাওয়া বন্ধ করে দেয়। সে প্রজেকশন রুমে তার কাজে ফোকাস করা শুরু করে দেয়। কিন্তু একই সাথে সে এলিনার কথা ভাবতে থাকে। তখন এলিনা তার সঙ্গে দেখা করার জন্য প্রজেকশন রুমে আসে, আর সে তার ভালোবাসা গ্রহণ করেছে। তারা দুজনে সব সময় একে অন্যের সঙ্গে সময় কাটাতে শুরু করে। আস্তে আস্তে তাদের ভালোবাসা আরও গভীর হয়ে যায়। আর এলিনার বাবা যখন এটা জানতে পারে যে আসলে অনেক বড় একজন ব্যাংকার, সে টোটোকে বলে, আমার মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতা তোমার নেই, তার থেকে দূরে থাকবে। এরপর দুজনে দেখা করা বন্ধ করে দেয়। টোটো এলিনাকে অনেক মিস করে। এরপর টোটোকে বাধ্য হয়ে মিলিটারি সার্ভিসের জন্য যেতে হয়। আসলে নিয়ম হল সব যুবককে কিছুদিনের জন্য মিলিটারিতে জয়েন করতে হবে। কিন্তু সেখান থেকেও টোটো এলিনাকে সব সময় চিঠি লেখে, কিন্তু তার সব চিঠি পুনরায় ফিরে আসে। কারণ যে ঘরে এলিনা থাকত সেটা ছেড়ে তারা অন্য কোনো শহরে চলে গেছে। সে কোথায় গেছে সেটা টোটো জানে না। দ্রুত টোটো পুনরায় তার শহরে ফিরে আসে। প্রথমে সে এলফ্রেডোর সঙ্গে দেখা করার জন্য যায়, যে সব সময় অসুস্থ থাকে আর ঘর থেকে খুবই কম বের হয়। টোটো তাকে বাইরে নিয়ে যায়, আর সে বলে, আমি এলিনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমি জানি না সে কোথায়। এলফ্রেডো বলে, এটাই জীবনের নিয়ম, আমরা সব সময় সেই জিনিসটাকে পাই না যেটা আমরা চাই। কখনো কখনো কিছু জিনিস আমাদের হাত ছাড়া হয়ে যায়। জীবনে আমাদের উচিত সামনে এগিয়ে যাওয়া,
আর জীবনে পরিবর্তন আসবেই। আমি চাই তুমি চিরদিনের জন্য এই শহর ছেড়ে চলে যাও আর কখনো ফিরে আসবে না। এই শহর তোমার জীবনের জন্য অনেক ছোট। তোমাকে জীবনে সামনের দিকে যেতে হবে। এখান থেকে যাওয়ার পর জায়গাটিকে কখনো মনে করবে না। তুমি শুধু সেটাই করো যেটা তুমি করতে চাইতে। কথাটি টোটো মেনে নেয়, আর এবার তারা একে অন্যকে বিদায় বলে। দুজনের চোখে পানি এসে যায়, কারণ এত বছরে তারা দুজনে অনেক ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছিল। টোটো সারা জীবনের জন্য শহর ছেড়ে চলে যায়। কাহিনী এরপর আবারও বর্তমান সময়ে আসে, যেখানে টোটো অর্থাৎ সালভাতোরে অনেক বড় ফিল্ম ডিরেক্টর হয়ে গেছে। সে রুমে বসে সব কিছু মনে করছিল। স্মৃতিগুলো যেন একের পর এক তার চোখের সামনে ভেসে উঠছিল। সে পুনরায় সেই পুরনো শহরে ফিরে আসে। অতীতের স্মৃতি আরও একবার তাজা হয়ে যায়। সে তার পুরো ছোটবেলা এখানে কাটিয়েছিল। সবচেয়ে প্রথমে সে এলফ্রেডোর স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। তিনি তাকে বলেন, এলফ্রেডো মরার সময় তোমাকে সব সময় মনে করেছিল। তুমি যতগুলো মুভি বানিয়েছ সেসব মুভি সে বারবার দেখত আর তোমার কথা মনে করত। একই সাথে তিনি তাকে একটি বড় রিল দেন এবং বলেন, এটা এলফ্রেডো তোমার জন্য বানিয়েছে। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর যায় সেই ঘরে যেখানে সে আর এলফ্রেডো মুভি প্রজেকশনিস্টের কাজ করত, কিন্তু এখন সেটি বন্ধ হয়ে গেছে। খুব শিগগিরই এটা ভেঙে এখানে একটি পার্কিং লট বানানো হবে। সিনেমা ঘরটি দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সে বুঝতে পারে এলফ্রেডো কেন চাইতো সে এখান থেকে বাইরে যাক, কারণ সে চাইতো টোটো বড় মানুষ হোক। আজ যদি সে এখানে থাকত তাহলে সিনেমা হলের সাথে সাথে তার ক্যারিয়ার আর জীবনও ধ্বংস হয়ে যেত। আর এখানে থাকলে সে কখনো বড় ডিরেক্টর হতে পারত না। এরপর সে প্রজেক্টর রুমে যায়। সেখানে সে একটি পুরনো রিল দেখতে পায়, যেটা সে তার ক্যামেরা দিয়ে রেকর্ড করেছিল। সে রিলটি ঘরে এসে প্লে করে। তাতে এলিনার ভিডিও ছিল, যেটা সে তার কলেজ জীবনে রেকর্ড করেছিল। কিন্তু এখন সে এলিনাকে ভালোবাসে না। সেই সময় আর নেই। সময় কখনো একরকম থাকে না, যেমনটা এলফ্রেডো বলেছিল। এরপর তার মা তার কাছে এসে বলে, তুমি সারা জীবনের জন্য থেকে যাও। কিন্তু সে শান্তভাবে উত্তর দেয়, আমি এখানে থাকতে পারবো না। আমি এলফ্রেডোকে প্রতিজ্ঞা করেছিলাম, এজন্য আমাকে যেতে হবে। পরের দিন সে এলফ্রেডোর শেষকৃত্যে যায়। সেখানে সে অনেক চেনা অচেনা মানুষকে দেখতে পায়, যাদের সাথে একসময় সে এই শহরের প্রজেকশনিস্ট ছিল। যদি সে এখানে থাকত তাহলে হয়তো সে এই ভিড়েরই একজন হতো, কিন্তু এখন তার জীবন পুরোপুরি বদলে গেছে। পরের দিন সে আবার তার শহরে ফিরে যায়। সেখানে গিয়ে সে সেই মুভির কাটা অংশগুলো প্লে করে যেগুলো এলফ্রেডো তার জন্য রেখে গিয়েছিল। এই কাটা অংশগুলো ছিল সেই সব দৃশ্য যেগুলো চার্চের ফাদার এলফ্রেডোকে দিয়ে মুভি থেকে কেটে দিত। আর এলফ্রেডো সেই সব কাটা অংশ একত্র করে বানিয়ে দিয়েছে একটি সম্পূর্ণ মুভি তার ছোট বন্ধু টোটোর জন্য। ছোটবেলায় টোটো এই কাটা অংশগুলো তার কাছে চেয়েছিল, কিন্তু তখন সে দেয়নি। পরে সব কিছু জুড়ে, ভালোবাসা দিয়ে, স্মৃতি দিয়ে সে বানিয়ে দিয়েছে এক অনন্য উপহার। এই দৃশ্যগুলো দেখতে দেখতে টোটোর চোখে পানি চলে আসে, কিন্তু সেটা দুঃখের নয়, সেটা কৃতজ্ঞতার, ভালোবাসার আর পূর্ণতার অশ্রু। সে অনুভব করে জীবনে সে যা করেছে তা ঠিকই করেছে। আর এরই সঙ্গে মুভির কাহিনী শেষ হয়ে যায়।